আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আবার একটু ক্লাসে ব্যাক করলাম। সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আমার খুব অল্প কিছু সময় লাগবে এই দুইটা টাইপ পড়াইতে এবং খুবই সহজ করে ইনশাল্লাহ পড়াবো। সবাই একটু কমেন্ট করে দেন তো অল ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার কিনা। আচ্ছা, অল ক্লিয়ার লিখছেন, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। প্রথমে আসেন টাইপ 5। টাইপ 5-এ আপনার এই অন্তকেন্দ্র পরিকেন্দ্র এইসব অনেকেই বুঝেন না, বোঝার দরকার নেই। আপনি যে জিনিসগুলো মনে রাখবেন, অন্তকেন্দ্র যদি কোণ বলে তাইলে হবে অন্তকেন্দ্র, কোণ বললে অন্তকেন্দ্র, বাহু বললে পরিকেন্দ্র, মধ্যমা বললে ভরকেন্দ্র। আপনার কোনো ডেফিনেশন কিচ্ছু মনে রাখা লাগবে না, শুধু আপনি মনে রাখবেন কি, যদি আমার কোণ বলে তাইলে হবে অন্তকেন্দ্র, কোণ বললে কি অন্তকেন্দ্র, বাহু বললে কি হবে পরিকেন্দ্র, বাহু বললে কি হবে পরিকেন্দ্র, মধ্যমা হলে কি হবে ভরকেন্দ্র। তাহলে আমরা শিখলাম কি, যদি কোণ বলে তাহলে হবে অন্তকেন্দ্র, বাহু বললে হবে পরিকেন্দ্র, মধ্যমা হলে হবে ভরকেন্দ্র। যেমন একটু দেখেন অঙ্ক নাম্বার 1, কোন ত্রিভুজের 3 কোণ, কোণ বলছে তাহলে কি হবে, 1 নম্বর কোশ্চেন কি হবে অন্তকেন্দ্র, 1 নম্বর কোশ্চেন হবে কি অন্তকেন্দ্র। 2 নম্বর কি বলছে, কোন ত্রিভুজের মধ্যমা, মধ্যমা বললে কি হবে ভরকেন্দ্র, তাহলে 2 নম্বর কোশ্চেনের আনসার কি ভরকেন্দ্র। 3 নম্বর কি বলছে, কোন একটি ত্রিভুজের 3 বাহু, বাহু বলছে, বাহু বললে কি হবে পরিকেন্দ্র, তাহলে 3 নম্বর কি পরিকেন্দ্র। তাহলে আমরা কি শিখলাম, কোণ হলে অন্তকেন্দ্র, বাহু হলে পরিকেন্দ্র, আর মধ্যমা হলে কি ভরকেন্দ্র। কোনো ডেফিনেশন কিচ্ছু মনে রাখবেন না, শুধু কোণ হলে অন্তকেন্দ্র, বাহু হলে পরিকেন্দ্র, মধ্যমা হলে ভরকেন্দ্র। এটা হচ্ছে একটা সুপার এক্সক্লুসিভ টেকনিক রাহাত ভাইয়ের, যে এই জিনিসগুলো অনেকেই পারেন না। আপনি শুধু মনে রাখবেন কোণ হলে অন্তকেন্দ্র, বাহু হলে পরিকেন্দ্র, মধ্যমা হলে ভরকেন্দ্র। আমরা কি সবাই পারবো? আমরা যদি সবাই পারি তাহলে একটু কমেন্ট করে দেই টাইপ 4 ডান। আমরা যদি সবাই পারি তাহলে একটু কমেন্ট করে দেই টাইপ 4 ডান। আমরা যদি পারি তাহলে সবাই একটু কমেন্ট করি টাইপ 4 ডান। আমরা সবাই একটু কমেন্ট করে দেই টাইপ 4 ডান। সবাই একটু কমেন্ট করে দেয় টাইপ 4 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন টাইপ 9, আজকে দিনের লাস্ট টাইপ। এটা আমরা খুব সহজে শিখবো। প্রথমে আসেন সদৃশ্যকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা কি বলছি ভাই, কোনো কিছু আমাদের মুখস্থ করার টাইম নেই। সদৃশ্যকোণী ত্রিভুজ মনে রাখবেন, তিনোটা কোণ সমান হতে হবে, 3a। সদৃশ্যকোণী ত্রিভুজ মানে কি, তিনোটাই এ, মানে তিনোটা অ্যাঙ্গেল সমান হতে হবে। সদৃশ্যকোণী ত্রিভুজের আমরা ডেফিনেশন শিখতে কি, দুটি ত্রিভুজের একটি 3 কোণ অপরটি 3 কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। তার মানে কি, 3 কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের যদি 3 কোণের সমান হয় তাহলে কি ত্রিভুজটা আমি কি বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ। তার মানে সদৃশ্যকোণী ত্রিভুজ মানে কি, 3টা কোণই সমান হতে হবে, 3a। 3a মানে কি অ্যাঙ্গেল, 3টা কোণই সমান হতে হবে। তাহলে একটু বিষয়টা দেখি, এই একটা ত্রিভুজ এ বি সি, এই একটা ত্রিভুজ ডি ই এফ, এই কোণটা আর এই কোণটা সমান হতে হবে। তার মানে কোণ এ সমান সমান কি কোণ ডি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তার মানে কি কোণ বি সমান সমান কি কোণ ই হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে কোণ সি সমান সমান কি কোণ এফ হবে। তাহলে আমরা শিখলাম কি, দুইটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের 3 কোণ যদি অপর ত্রিভুজের 3 কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে আমরা কি বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে কোণ এ আর কোণ ডি সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে কোণ বি আর কোণ ই সমান, এই কোণ আর এই কোণ সমান, তাহলে কোণ সি আর কোণ এফ সমান। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই, কোণ সি সমান সমান কোণ এফ। আচ্ছা, এরপরে আরেকটা লাইন আছে, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মানে কি, এই একটা বাহু এ বি, এই একটা বাহু বিসি, এই একটা বাহু হচ্ছে এসি। তাহলে একটা বাহু হচ্ছে এ বি, একটা বাহু হচ্ছে বিসি, আর একটা বাহু হচ্ছে এসি। এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডি, এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ, বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। আমরা শিখছি কি, সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তার মানে এবি বাহুর অনুরূপ বাহু কি ডি, তাহলে এবি ডিভাইডেড বাই ডি। বিসি বাহুর অনুরূপ বাহু কি ইএফ, এসি বাহুর অনুরূপ বাহু কি ডিএফ। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান।
তাহলে আমরা কি সদৃশ্যকোণী ত্রিভুজ কি মুখস্থ করা লাগলো? সদৃশ্যকোণী ত্রিভুজ কি? একটা ত্রিভুজের তিন কোণ যদি অপর ত্রিভুজের তিন কোণের সমান তাহলে ত্রিভুজ দুটা কি সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস শিখছি কি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহু এবি এর অনুরূপ বাহু কি? ডি। তাহলে এবি আর ডি এটার অনুপাত, এসির অনুরূপ কোনটা? ডিএফ। বিসির অনুরূপ কোনটা? ইএফ। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা কি কেস ওয়ান এর কিছুই আসলে মুখস্থ করছি? আমরা কিন্তু কেস ওয়ান এরও কিছু মুখস্থ করি নাই। সবাই একটু লেখেন তো কেস ওয়ান ডান। সবাই একটু লেখেন তো কেস ওয়ান ডান। ভাই আমি কি সহজ করে বুঝাতে পারতেছি? আমি কি সহজ করে বুঝাতে পারতেছি? আমি কি সহজ করে বুঝাতে পারতেছি? সবাই একটু কমেন্ট করেন তো কেস ওয়ান কি ডান হয়েছে নাকি, আমি কি সহজ করে বুঝাতে পারতেছি কিনা, একটু সবাই কমেন্ট করে দেই। আচ্ছা ভাই আমি স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি, একটু লিখে নেই তারপর সহজ করে বুঝিয়ে দিব না। ভাই সবাই একটা স্ক্রিনশট নেন, আমি একবার বুঝিয়ে দিতেছি। 6, 7, 8 এটা আগামী ক্লাসে পড়ানো হবে ভাইয়া। 6, 7, 8 এই টাইপ হচ্ছে আগামী ক্লাসে পড়াবো। পুরো লেকচার সেটি পড়ানো হয় প্রত্যেকটা ক্লাসে। সবাই একটা স্ক্রিনশট নেন। আর কোন চ্যাপ্টারই একটা ক্লাসে না, একাধিক ক্লাসে, 2টা অথবা 3টা ক্লাসে। আমরা আজকে টাইপ 6 মানে টাইপ 5 আর 9 শিখছি। 6, 7, 8 পরবর্তী ক্লাসে শিখবো। এই যে কোশ্চেনটা করছেন, একটা শিটে সব টাইপই পড়ানো হয় এবং একটা লেকচার শিটের উপর একটা না, একাধিক ক্লাস হয়। 2টা, 3টা, 4টা, কোন কোন লেকচার শিটের উপর 5টা ক্লাস হয়েছে। কোনো কিছুই বাদ দেওয়া হয় না। এই যে ফাতেমা আপনার উদ্দেশ্যে বললাম। সবাই একটা স্ক্রিনশটটা নেন। আচ্ছা প্রথমে আসেন কেস 3 পড়াই। কেস 3-তে একটু লেখাটা দেখেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। ত্রিভুজের যে কোনো দুই বাহুর, আচ্ছা এই মনে করেন একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা নিলাম এবি আর একটা নিলাম মনে করেন এসি। এই দুটার মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু নিলাম ই, এসির মধ্যবিন্দু নিলাম এফ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এই হলো দুইটা বিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে ইএফ। সবাই একটু মামলাটা বোঝেন। আমি এই একটা ত্রিভুজ দিলাম এ বি সি। আচ্ছা এখন এ বি আর এসি এই দুইটা বাহুর মধ্যবিন্দু নিলাম। এইটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ।
এই দুটার যোগ করলে হয় কি ইএফ। এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, এই ইএফ হচ্ছে তৃতীয় বাহু কোনটা, বিসি। এই তৃতীয় বাহুর ইএফ আর বিসি কি সমান্তরাল? ইএফ আর বিসি কি সমান্তরাল না? আমি কি বলছি দেখেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে ই আর এফ যোগ করলাম, পাইলাম মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। এইটা কি, এই তৃতীয় বাহু কি বিসি, এই বিসির সমান্তরাল এবং তার অর্ধেক। তার মানে এই ইএফ হচ্ছে বিসি এর সমান্তরাল, এই ইএফ হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক। এই তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। তার মানে আমি কি পাইলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, এই দুটোর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা পাইছি কি ইএফ। এই ইএফ হচ্ছে তৃতীয় বাহুর কি সমান্তরাল, তো দেখি বোঝা যাচ্ছে, এবং এই ইএফ হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক। সবাই কি থিওরামটা বুঝছেন? তাহলে যদি থিওরামটা বুঝে থাকেন তাহলে 6 আর 7 নম্বর কোশ্চেনটা একটু দেখেন তো আপনি সলভ করতে পারবেন কিনা। 6 আর 7 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, যদি দেখে মনে হয় আপনি সলভ করতে পারতেছেন তাহলে লেখেন কেস 3 ডান। যদি টাইপ 9 এর আপনার কেস 3 6 আর 7 বুঝে থাকেন, কেস 3 যদি 6 আর 7 বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন যে কেস 3 ডান। কেস 3 ডান, একটু আমরা ফিডব্যাক দিই। আচ্ছা, আমি কি বলছি, জ্যামিতি পড়ানোর সময় কোনো কিছু জ্যামিতিতে মুখস্থ করা যাবে না, পুরো জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা কেস 2 বুঝবো, মুখস্থ করব না। সবাই একটু ফিডব্যাক দেই। আমরা সবাই একটু ফিডব্যাক দেই, কেস 3 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2 দেখেন, আমি মধ্যমার একটা সংজ্ঞা লিখি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে। আচ্ছা, আমরা বলছি কি কোনোদিনই আমরা কোনো কিছু মুখস্থ করবো না। এই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এ হচ্ছে আমার শীর্ষবিন্দু, এবিসি ত্রিভুজের এ হচ্ছে আমার শীর্ষবিন্দু। কি বলছে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর। তাহলে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা। আচ্ছা, আবার এখান থেকে এটার বিপরীত বাহু এসি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা। আবার এখান থেকে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা। আমি কি বলছি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। তাহলে এই যে এখান থেকে আমি বিপরীত বাহুর মধ্যবিন্দু উপরে যে ডাকলাম এডি, এই এডি হচ্ছে একটা মধ্যমা। আবার এই বি বিন্দু হতে এসি বাহুর উপর, এসি বাহুর উপর, এসি বাহুর মধ্যবিন্দুর উপর যে রেখা ডাকলাম সেটা হচ্ছে কি বিই। আর এখান থেকে যে ডাকলাম সেটা হচ্ছে সিএফ। সবাই একটু মামলাটা দেখেন, আপনি এই একটা এবিসি ত্রিভুজ নিলেন, তাহলে এই হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে বিসি বাহুর মধ্যবিন্দু বরাবর একটা রেখা নিলাম, এইটা যে পাইলাম এটা একটা হচ্ছে মধ্যমা, তাহলে এটি হচ্ছে একটা মধ্যমা। আবার এই বি, এই শীর্ষবিন্দু হতে এটার বিপরীত বাহু এসি, এসি এর মধ্যবিন্দুর উপর আরেকটা নিলাম, সেটা হচ্ছে কি বি, এটাও কি একটা মধ্যমা। তাহলে এই শীর্ষবিন্দু হতে এর বিপরীত বাহু এবি, এটার মধ্যবিন্দু বরাবর আরেকটা রেখা নিলাম, তাহলে সেটা হচ্ছে কি সিএফ, তাহলে এটাও একটা মধ্যমা। তাহলে এডি বি সিএফ তিনটা মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা থাকে কয়টা, তিনটা। তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে কি বলা হয়ে থাকে, মধ্যমা বলা হয়ে থাকে। এগুলাকে মুখস্থ করার কোনো কিছু, মুখস্থ করার কিছুই না ভাইয়া। আরেকবার দেখাই দেই, আরেকবার দেখেন, এই ছবি দিয়ে পুরো জিনিসটা বুঝবেন। এ বি সি, এই বিসির মধ্যবিন্দু হচ্ছে এটা, এসির মধ্যবিন্দু হচ্ছে এটা, এবির মধ্যবিন্দু হচ্ছে এটা। এখন এ থেকে বিসি এর উপর একটা আমি নিলাম এডি, বি থেকে এসির উপর নিলাম হচ্ছে বিই, আর সি থেকে নিলাম সিএফ। তার মানে শীর্ষবিন্দু, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে রেখা, ওইটারে আমরা কি বলতেছি, ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যমা কি কি, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সিএফ। তাহলে মধ্যমা কয়টা, তিনটা। আর এখানে আরো দুইটা লাইন আছে, এটা একটু মনে রাখতে হবে যে যে কোনো মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুইভাবে বিভক্ত করে
ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই দুইটা লাইন একটু মনে রাখতে হবে। ক্ষেত্রফলকে সমান 2 ভাগে বিভক্ত করে আর বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। যে ক্ষেত্রফলকে যে সমান 2 ভাগে বিভক্ত করে এটা আমি যখন ফিগার পড়াবো তখন দেখাবো। আর এতটুকু মনে রাখতে হবে ত্রিভুজের বর্গকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই পর্যন্ত যদি বুঝে থাকে তাহলে আজকের ক্লাসটা কি সবাই বাসায় আর পড়া লাগবে? একটু ফিডব্যাক দেন তো, একটু সবাই ফিডব্যাক দেন ফুল ক্লাস কি ডান কিনা এবং আজকের পড়া বাসায় আর পড়া লাগবে কিনা একটু ফিডব্যাক দেন সবাই। সবাই একটু ফিডব্যাক দেন তো। এই বাসায় কি পড়া লাগবে? আগামী ক্লাসের পড়া ইনশাল্লাহ বাসায় পড়া লাগবে না। ত্রিভুজ এমন ভাবে পড়ে দেবো যাতে আপনার আর বাসায় পড়া না লাগে। আমাদের সিলেবাস প্রায় শেষ, নকিং এট দ্য ডোর, সিলেবাস নকিং এট দ্য ডোর। আর আপনাদের এই ব্যাচের সবাই আমার পরবর্তী যে ব্যাচ 47তম পিলি সেখানে সবাইকে ফ্রি অ্যাড করে দেওয়া হবে। ওই ব্যাচের ক্লাসে সবাই একদম প্রথম থেকে ফুল ফ্রি করতে পারবেন। মানে এই ব্যাচে যারা ভর্তি হয়েছেন আমার পরবর্তী যে নতুন ব্যাচটা শুরু হবে 46 পিলি শেষ হয়ে গেলে সেই ব্যাচে সবগুলা ক্লাস আবার একদম প্রথম থেকে ফ্রি লাইভ করার সুযোগ পাবেন। সবাই একটু ফিডব্যাক দেন, ক্লাস কেমন হয়েছে একটু ফিডব্যাক পড়ি আপনাকে। ওকে ভাইয়া, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এক্সাম ডেট তো হচ্ছে রিটেন শেষ হওয়ার পর নতুন করে আসতে পারে। পরীক্ষা কিছুদিন হয়তো বা পিছাইতে পারে, কয়দিন পিছাইবে জানি না রে ভাইয়া। পিএসসি আসলে কি করে আমি নিজেও জানি না। আর অনেকে বলতেছে 2 সপ্তাহ পিছাইতে পারে, কেউ কেউ বলতেছে ঈদের পরও যাইতে পারে। আসলে কি হবে জানি না, কি হবে আসলে জানি না। পিলি এই রিটার্নের পরে একটা সিদ্ধান্ত আসবে মনে হয়। পড়তে থাকেন, যদি পিছাইলে মনে হয় না বেশি দিন পিছাইবে। মানে আমার মনে হয় না ঈদের পর পর্যন্ত নিবে। আমি যদি নেয় তাহলে তো ভালো, আর না নিলে কি করার আছে। সবাই হচ্ছে মার্চের 9 তারিখ ধরেই পড়েন যাতে অল্প দিন পিছাইলে সমস্যা না হয়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।